সকাল 10টা। শহরের কাজঘেরা উঁচু দালানগুলোর ওপর রোদের তেজ বাড়তে শুরু করেছে। এই মহানগরীর ঠিক মাঝখানে এক বিশাল কর্পোরেট অফিসে তখন গুমোট নীরবতা। বিলাসবহুল সেই কামরায় বসে আছেন সৈয়দ আসলাম চৌধুরী। ব্যবসা দুনিয়ায় তাকে সবাই চেনে তার সততা আর পাহাড়সম জেদের কারণে। তার উল্টো দিকে বসে আছে তার ছেলে আরিয়ান চৌধুরী। বিদেশের নামী ডিগ্রি আর তীক্ষ্ণ বুদ্ধি থাকলেও আরিয়ানের মধ্যে এক ধরনের অদ্ভুত শান্ত ভাব আছে, যা তার বয়সের ছেলেদের মধ্যে সচরাচর দেখা যায় না। হাতের ফাইলটা একপাশে সরিয়ে রেখে আসলাম চৌধুরী সরাসরি ছেলের চোখের দিকে তাকালেন। কোনো ভূমিকা না করেই বললেন, আরিয়ান, তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। তোমার বিয়ে ঠিক করেছি আমি। হঠাৎ এমন কথা শুনে আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, তবে চেহারায় সেটা প্রকাশ হতে দিল না। গলা পরিষ্কার করে ধীর গলায় জিজ্ঞেস করল, হঠাৎ বিয়ে? তা পাত্রীটি কি বাবা? আসলাম চৌধুরী সামান্য হেসে উত্তর দিলেন, আমার পুরনো বন্ধু ফারুক রহমানের মেয়ে সামিরা রহমান। ফারুক শুধু বড় ব্যবসায়ীই নন, মানুষ হিসেবেও খুব উঁচু দরের। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকল। জানলার বাইরে যান্ত্রিক শহরের দিকে তাকিয়ে সে যেন কিছু একটা ভাবল। তারপর বাবার দিকে ফিরে শান্ত গলায় প্রশ্ন করল, আপনি কি সামিরাকে ব্যক্তিগতভাবে চেনেন? কোনোদিন কথা হয়েছে আপনাদের? আসলাম চৌধুরী কিছুটা ইতস্তত করে স্বীকার করলেন, না, ব্যক্তিগতভাবে দেখা হয়নি, তবে ফারুকের মেয়ে বলে কথা। ওর বাবার যা স্বভাব, তাতে মেয়েও যে খুব ভালো মনের হবে সে নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আরিয়ান এবার মাথা নিচু করল। নিজের মনের খটকাটা গোপন না করে বলল, বাবা, ভালো মানুষের সন্তান যে সব সময় ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। অনেক সময় প্রচুর টাকা আর ক্ষমতা মানুষের সাধারণ সৌজন্যবোধটুকুও কেড়ে নেয়। আমি সামিরাকে দেখতে চাই, কিন্তু আমার আসল পরিচয় দিয়ে নয়। ছেলের কথায় আসলাম চৌধুরী কিছুটা অবাক হলেন। ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, তার মানে তুমি কি করতে চাইছ? আরিয়ানের মুখে একটা মৃদু কিন্তু আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। সে জানালো, সামিরার কোম্পানিতে সে একদম সাধারণ একজন চাকরি প্রার্থী হিসাবে ইন্টারভিউ দিতে যাবে। সে দেখতে চায় তার হবু স্ত্রী তার অধীনস্থ কর্মচারীদের সাথে ঠিক কেমন ব্যবহার করে। আসলাম চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি এটাই তোমার সত্য যাচাইয়ের পথ হয় তবে আমার আপত্তি নেই। আমি তোমার পাশেই আছি। পরদিন সকালে আরিয়ান যখন আয়নার সামনে দাঁড়ালো, চেনা মানুষটাকে নিজেই চিনতে পারছিল না। আলমারি ঠাসা দামি ব্র্যান্ডের স্যুটগুলো আজ একপাশে পড়ে রইল। সে বেছে নিল ইস্ত্রি করা খুব সাধারণ একটা সুতির শার্ট আর প্যান্ট। কবজিতে সেই দামি ঘড়িটা নেই, চোখে নেই আভিজাত্যের চশমা। আজ সে চৌধুরী বংশের উত্তরসূরি নয়, কেবলই এক সাধারণ যুবক যে দুমুঠো ভাতের সংস্থানে বেরিয়েছে। শহরের ঠিক মাঝখানে রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাঁচ ঘেরা আকাশচুম্বী দালানটা যেন একটা দুর্গের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই গায়ে লাগে এসির হিমেল হাওয়া, কিন্তু পরিবেশটা বড্ড যান্ত্রিক। রিসেপশনে বসে থাকা তানিয়া নামের মেয়েটি মোবাইলে ডুবেছিল। আরিয়ান সামনে গিয়ে খুব বিনীতভাবে বলল, ম্যাডাম, আমি ইন্টারভিউ দিতে এসেছি। তানিয়া মুখ তুলে একবার আরিয়ানের জুতো থেকে মাথা পর্যন্ত দেখে নিল। সেই চাউনিতে স্পষ্ট অবজ্ঞা। কোনো কথা না বলে কম্পিউটারের স্ক্রিনে খটখট করে কিছু যেন দেখল, তারপর নীরস গলায় বলল, নাম? আরিয়ান নাম বলতেই সে একটা কোণার দিকে ইশারা করে বলল, ওই দিকে গিয়ে বসুন, ডাকলে আসবেন। অপেক্ষার জায়গাটাতে আরও জনাদশেক তরুণ বসা। কেউ কপালে ঘাম মুছছে, কেউ বিড়বিড় করে ইন্টারভিউয়ের পড়া ঝালাই করছে। আরিয়ান চুপচাপ বসে দেখছিল এই শহরের আসল রূপটা। ঘণ্টাখানেক পর একজন পিয়ন এসে হাঁক দিল, আরিয়ান সাহেব, ভেতরে যান। ভারী দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই আরিয়ানের চোখে পড়ল সামিরা রহমানকে। সামিরা দেখতে সুন্দরী ঠিকই, কিন্তু তার চোখের চাউনিতে অদ্ভুত এক তাচ্ছিল্য। তার পাশে আরও দুজন কর্মকর্তা বসেছিলেন। আরিয়ানকে দেখা মাত্রই সামিরা ঠোঁট উল্টে পাশের জনকে ফিসফিস করে কিছু একটা বলল। তারপর বেশ চড়া গলায় বলে উঠল, এই যে মিস্টার, আমাদের কোম্পানি কি চ্যারিটি হোম মনে হয় আপনার? এই সাধারণ চেহারা আর সস্তা পোশাক পরে ইন্টারভিউ দিতে আসার সাহস পান কোথায়? আমার দামি ক্লায়েন্টরা তো আপনাকে দেখলে ভাববে আমরা বোধহয় খুব খারাপ অবস্থায় আছি। ঘরের ভেতর একটা চাপা হাসির রোল উঠল। আরিয়ান একবার স্থির দৃষ্টিতে সামিরার দিকে তাকালো। তার ভেতরটা অপমানে রিরি করে উঠলেও সে শান্ত থাকল। গলার স্বর এক চুলো না কাঁপিয়ে সে বলল, ম্যাডাম, পোশাক দিয়ে যদি কোম্পানির উন্নতি হতো
তবে দুর্জিরাই আজ বিশ্বের সেরা বিজনেসম্যান হতো। আমি বিশ্বাস করি কাজ করার ক্ষমতা থাকে মগজে, পোশাকে নয়। সামিরা সম্ভবত এই ধরনের উত্তরের জন্য তৈরি ছিল না। সে কিছুক্ষণ থতমত খেয়ে রইল। তারপর যেদিন বসে চেয়ারে হেলান দিয়ে বলল, ওহ, তর্কেও দেখি বেশ পটু। ঠিক আছে, কাল থেকে জয়েন করুন। দেখি আপনার এই তাত্ত্বিক বুলি কাজে কতটা কাজে দেয়। মনে রাখবেন, এখানে পারফরম্যান্স না থাকলে এক মুহূর্ত জায়গা হবে না। আরিয়ান ছোট করে একটা মাথা নুইয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে মনে মনে হাসল। জীবনের সবথেকে কঠিন অথচ রোমাঞ্চকর পরীক্ষাটা বোধহয় আজ থেকেই শুরু হল। পরদিন ঘড়ির কাঁটা ৯টা ছুতেই আরিয়ান অফিসে হাজির। পরনে সেই সাধারণ ইস্ত্রি করা শার্ট, চোখে মুখে প্রশান্তি। অফিসের ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত হলেও পরিবেশটা ছিল তপ্ত। আরিয়ান নিজের ডেস্কে বসতে না বসতেই মোশতাক আহমেদ নামের এক বয়স্ক কর্মচারী এসে দাঁড়ালেন। লোকটার চেহারায় সারাক্ষণ একটা বিরক্তি লেগে থাকে। আরিয়ানের টেবিলের উপর কয়েক ডজন ফাইলের একটা পাহাড় ধপাস করে আছড়ে ফেলে তিনি রুক্ষ গলায় বললেন, এই যে মিস্টার, সামিরা ম্যামের কড়া নির্দেশ এই সবগুলো ফাইল আজকের মধ্যেই শেষ করতে হবে। একটাও যদি বাকি থাকে তবে কাল আর কষ্ট করে অফিসে আসতে হবে না, গেট থেকেই বিদায় করে দেওয়া হবে। আরিয়ান স্তূপ করা ফাইলগুলোর দিকে একবার তাকালো। সাধারণত এই পরিমাণ কাজ শেষ করতে অন্তত ৩ দিন লাগে। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাম কি সত্যি এটা একদিনে শেষ করতে বলেছেন? কাজগুলো তো বেশ জটিল। মোশতাক লোকটা কোনো ধরনের দয়া দেখানোর পাত্র নন। তিনি ঝাড়ি দিয়ে উঠলেন, এখানে ওপরতলার অর্ডারে কেন বা কিভাবে চলে না? যা বলা হয়েছে তা করো, নয়তো রাস্তা মাপো। আরিয়ানার কথা বাড়াল না, ঘাড় গুজে কাঁধে নেমে পড়ল। অফিসের অন্য সহকর্মীরা আর চোখে ওকে দেখছিল। কেউ ভাবছিল লোকটা আর বড়জোর ২ দিন টিকবে, কেউ আবার ওর অসহায়ত্ব দেখে আড়ালে টিপ্পনি কাটছিল। ওদিকে নিজের আলিশান কেবিনে বসে সামিরা সিসিটিভি স্ক্রিনে আরিয়ানের দিকে তাকিয়েছিল। ওর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। ও আসলে দেখতে চাইছিল এই তথাকথিত প্রতিভাবান যুবকটি ঠিক কতক্ষণ ঢোপে টেকে। ওকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপেছিল সামিরার। দিন গড়ালো, লাঞ্চের সময় পার হয়ে গেল, কিন্তু আরিয়ান সিট থেকে একবারের জন্যও নড়ল না। সন্ধ্যার পর যখন অফিসের আলো একে একে নিভতে শুরু করল, আরিয়ানের চোখের পাতা ক্লান্তিতে ভারী হয়ে আসছিল, কিন্তু ওর জেদটা পাহাড়ের মতো। ওর লড়াই চালিয়ে গেল। পরের কয়েকটা দিন আরিয়ানের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেল। সামিরা যেন উঠে পড়ে লেগেছে ওকে অপদস্থ করতে। তুচ্ছ কারণে সবার সামনে চিৎকার করা, ফাইলে খুদ ধরা আর মাঝরাত পর্যন্ত আটকে রাখা, কিছুই বাদ রাখল না সে। কিন্তু আরিয়ান যেন পাথরের তৈরি। প্রতিটি অপমান সে মুখ বুজে হজম করল, পাল্টা একটা শব্দেও করল না। অবশেষে রবিবার এলো, ছুটির দিন। আরিয়ান চাইল নিজেকে একটু সময় দিতে। তাই বিকেলের দিকে শহরের অভিজাত এলাকার সেই বিশাল পার্কে গেল ও। ওখানে সাধারণত সাধারণ মানুষের আনাগোনা কম। সমাজের উঁচুতলার মানুষেরাই হাওয়া খেতে আসে। আরিয়ান একটা নিরিবিলি বেঞ্চে বসে ঘাসের ওপর পড়ন্ত বিকেলের রোদ দেখছিল। ঠিক তখনই কানে এলো এক চিলতে চড়া হাসি। তাকিয়ে দেখল সামনেই সামিরা, সাথে তার একদল বন্ধুবান্ধব, সবার পোশাকে আর চলনে আভিজাত্যের দম্ভ। সামিরার হাতে একটা দামি বিদেশি কুকুরের শিকল। হঠাৎ ওর নজর পড়ল বেঞ্চে বসে থাকা আরিয়ানের ওপর। নিজের অফিসের এক নগণ্য কর্মচারীকে এই অভিজাত পার্কে দেখে সামিরা যেন আকাশ থেকে পড়ল। তারপর বন্ধুদের সামনে নিজেকে জাহির করতে সে অত্যন্ত বিচ্ছিরিভাবে হেসে উঠল। সামিরা তার বন্ধুদের নিয়ে আরিয়ানের একদম কাছে এসে দাঁড়াল। ওর দুপুরের সেই চড়া পারফিউমের গন্ধ ছাপিয়ে বিষাক্ত বিদ্রুপটা বেশি তীব্র হয়ে বাজল। সামিরা একগাল হেসে বলল, আরে তুমি এখানে কি করছো? আমার তো মনে হয় তোমাদের মতো নিম্নবিত্তদের জন্মই হয়েছে গাধার মতো হাড় ভাঙা খাটুনি দেওয়ার জন্য। এই আভিজাত্য বা সুন্দর পরিবেশ তোমাদের জন্য নয়। সামিরার কথা শুনে ওর সঙ্গীরাও হো হো করে হেসে উঠল। একজন তো বলেই বসল, সামিরা, তোমার অফিসের এমপ্লয়ীদের তো দেখছি বেশ সাহস। সামিরা এবার ডগির গলার শিকলটা একটু টেনে আরও তাচ্ছিল্য নিয়ে বলল, যাই হোক, মাঝে মধ্যে আমাদের মতো বড়লোকদের পরিবেশ দেখে যাও ভালো, একটু অভিজ্ঞতা হলো তোমাদের। আমি তো এখানে আসি আমার কুকুরটাকে একটু হাঁটাতে, কিন্তু তুমি এখানে পা রাখার দুঃসাহস করলে কিভাবে সেটাই ভাবছি। সবাই মিলে যখন অট্টহাসি হাসছে, আরিয়ানের হাতের মুঠি শক্ত হয়ে এলো, কিন্তু ও নিজেকে সামলে নিল। একটা শব্দেও পাল্টা খরচ করল না। স্বামীরা এবার গলার স্বর বদলে অফিসের বসের মতো আদেশ দিয়ে বলল, শোনো, কাল অফিসে কাজগুলো যেন একদম ঠিকঠাক থাকে, কোনো অজুহাত শুনব না, আমার শুধু রেজাল্ট চাই।
অহংকারের একটা দীর্ঘ ছায়া ফেলে স্বামীরা চলে গেল, কিন্তু ওর প্রতিটি কথা আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। ও মনে মনে ভাবল, এই মেয়েটিকেই কি বাবা আমার যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করেছিলেন? আরিয়ানের কাছে এখন সব পরিষ্কার। স্বামীরার মধ্যে কেবল আভিজাত্যের দম্ভ নয়, ন্যূনতম মানবিকতাটুকু অবশিষ্ট নেই। পরদিন অফিসে ঢুকতেই স্বামীরা ওকে নিজের কেবিনে ডেকে পাঠাল। টেবিলের ওপর বিশাল এক প্রজেক্টের নথিপত্র ধপাস করে রেখে বলল, এটা সূর্যাস্তের আগেই শেষ চাই। আরিয়ান ফাইলগুলো একবার দেখল। প্রযুক্তিগতভাবেও এই কাজ একদিনে করা প্রায় অসম্ভব। ও খুব বিনীতভাবে বলল, ম্যাডাম, এত বড় প্রজেক্ট একদিনে শেষ করা সম্ভব নয়। স্বামীরা মুহূর্তে খেটে পড়ল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ইন্টারভিউর দিন তো খুব বড় বড় বুলি ছেড়েছিলে, এখন কাজে বেলায় ল্যাংড়া অজুহাত? পারলে করো, নয়তো এক্ষুনি আমার অফিস থেকে গেট আউট। সারাদিন নাওয়া খাওয়া ভুলে আরিয়ান লড়ল, কিন্তু সন্ধ্যার দিকে দেখা গেল সামান্য কিছু কাজ তবুও বাকি। সামিরা যখন ফাইলটা চেক করতে এলো এবং দেখল কয়েকটা পাতা অপূর্ণ, ও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। পুরো ফাইলটা আরিয়ানের মুখের ওপর ছুঁড়ে মারল সামিরা। নথিপত্রগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ইউ আর ফায়ার্ড, সামিরা দাঁতে দাঁত চেপে বলল। তোমার মতো অযোগ্য লোক আমার অফিসে দরকার নেই। আরিয়ান শেষ একটা চেষ্টা করল, মুখ নিচু করে ধরা গলায় বলল, ম্যাডাম, এই সামান্য বেতনের চাকরিটা না থাকলে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়বে, দয়া করে এমনটা করবেন না। সামিরা কোনো দয়া দেখাল না, বরং বরফ শীতল গলায় উত্তর দিল, তোমার সংসার চলল কি চলল না তাতে আমার এক পয়সারও যায় আসে না। গেট আউট ফ্রম হেয়ার রাইট নাও। আরিয়ান যখন বাড়ি ফিরল, তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু মনের ভেতরটা ছিল বিষাদে ভরা। সে তার বাবা সৈয়দ আসলাম চৌধুরীকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা খুলে বলল। সামিরার সেই অমানুষিক ব্যবহার, পার্কে বন্ধুদের সামনে করা বিদ্রূপ, আর সবশেষে ফাইল ছুঁড়ে মেরে অপমান করার কথা শুনে আসলাম চৌধুরীর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন। আমি এই সম্পর্কের কোনো বৈধতা দেব না। আসলাম চৌধুরীর কণ্ঠস্বর ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হল। তিনি তখনই ফোন হাতে নিলেন ফারুক রহমানকে। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় আসলাম চৌধুরী বললেন, ফারুক সাহেব, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনার মেয়ে আজ আমার সন্তানকে যে চূড়ান্ত অপমান করেছে তা শুধু অমার্জনীয় নয়, জঘন্য। সে তার অধীনস্থদের সাথে পশুর মতো আচরণ করে। যে হৃদয়ে সাধারণ মানুষের জন্য ন্যূনতম শ্রদ্ধা নেই, সে আমার ঘরের বউ হওয়ার যোগ্য নয়। ফারুক রহমান উপাসে থতমত খেয়ে গেলেন। বিচলিত গলায় জানতে চাইলেন, আসলাম সাহেব, এসব কি বলছেন আপনি? আরিয়ান সামিরার সাথে দেখা করার সুযোগ পেল কবে? আসলাম চৌধুরী তখন সব সত্য প্রকাশ করলেন। জানালেন, আরিয়ান নিজের পরিচয় গোপন করে তাদের কোম্পানিতে সাধারণ এক কর্মচারীর চাকরি করছিল এবং আজই সামিরা তাকে অমানসিক অপমান করে ঘাড় ধরে বের করে দিয়েছে। সেই সন্ধ্যায় ফারুক রহমানের ড্রয়িং রুমের বাতাস যেন বারুদে ভারী হয়ে উঠল। তিনি সামিরাকে ডেকে পাঠালেন এবং তার উপর প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন। সামিরা কিছু বোঝার আগেই ফারুক রহমান ধমক দিয়ে উঠলেন, তুমি জানো আজ নিজের হাতে নিজের কত বড় সর্বনাশ করেছ? যাকে তুমি আজ অতি তুচ্ছ মনে করে অপমান করে তাড়িয়ে দিয়েছ, সেই আরিয়ান চৌধুরীই ছিল তোমার হবু স্বামী। সে সৈয়দ আসলাম চৌধুরীর একমাত্র ছেলে এবং কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী। কথাটা শোনা মাত্র সামিরার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার চারপাশটা হঠাৎ ঘোলাটে হয়ে এলো। নিজের মুখ থেকে বের হওয়া প্রতিটি বিষাক্ত কথা, নিম্নবিত্ত, গাধার মতো খাটুনি, চুনোপুটি, এখন তার কানে প্রতিধ্বনি হয়ে বিঁধতে লাগল। সে কান্নায় ভেঙে পড়ে হাহাকার করে বলল, বাবা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আমি আসলে ওকে চিনতে পারিনি। ফারুক রহমান এবার অত্যন্ত কঠোর স্বরে শেষ কথাটি বললেন, ভুলটা মানুষকে চেনার নয় সামিরা, ভুলটা তোমার কলুষিত চিন্তাধারার। তুমি মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে শেখনি। আগে নিজের এই নোংরা অহংকার বিসর্জন দিয়ে নিজেকে মানুষ বানাও, তারপর আমার সামনে মুখ দেখানোর চেষ্টা করো। পুরো আলিশান বাড়িটিতে এক গুমোট নীরবতা নেমে এলো। সেই রাতে সামিরা নির্জনে বসে নিজের কৃতকর্মের জন্য অঝরে কাঁদছিল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আজ সে প্রথমবারের মতো তার ভেতরে লুকিয়ে থাকা দানবীয় অহংকারকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল।
সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারল যে সম্পদের মোহে সে আসলে কেমন এক পাষাণ হৃদয়ের মানুষে পরিণত হয়েছিল। ভোরের আলো ফুটতেই সামিরা দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে তার এই অহংকারী রূপকে সম্পূর্ণভাবে বদলে ফেলে একজন নতুন মানুষ হবে। অন্যদিকে আরিয়ান আবার তার আগের রাজকীয় জীবনে ফিরে গেল এবং নিজের পারিবারিক ব্যবসায় মন দিল। তবে এই পুরো ঘটনা থেকে সে জীবনের এক পরম শিক্ষা লাভ করল। কোনো সম্পর্কই কেবল টাকা বা জৌলুস দিয়ে টিকে থাকে না, বরং একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা, উন্নত চরিত্র আর স্বচ্ছ মানবিকতা।